প্লেনটা দেখি যে পিছন থেকে আগুন জ্বলতে আছে, 1 সেকেন্ডও লাগে না, প্লেনটা নদীতে পড়ে গেছে। ভাঙি চুরিয়ে পড়ে গেছে, যারা পাইলট ছিল ওরা প্যারাশুট দিয়ে বাম দিয়ে বাইরে গেছে, বাইরে এরা পানিতে পড়ে গেছে। একটু বয়ের ফেসে পড়ছে, একটু ফেসে পড়ছে বিমানটি। এটা আরেকটু যদি টাইমিং এ মিলতো তাহলে একটা যাত্রীবাহী শিপকে অ্যাক্সিডেন্ট করতে হইতো। আল্লাহ উদ্ধার করছে। যদি একটু এদিক সেদিক হইতো তাহলে কি এমবি তাজউদ্দিনের গায়ের উপরে পড়তো। আর পাইলট এক্সিট করে উপরে উঠে গেছে, কিন্তু বিমানটা পানির নিচে চলে গেছে। এখন আমাদের ডুবুরি টিম নৌবাহিনীর টিমের সাথে সার্চ করে উদ্ধার করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মক্কার পথযাত্রা, 419 যাত্রী নিয়ে জেদ্দায় গেল বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। মুসল্লিদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান ধর্মমন্ত্রীর। দল অংশ না নিলে উপজেলা নির্বাচনে জয় পেলেন বিএনপির বহিষ্কৃত 7 জন। জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি বলছেন কেন্দ্রীয় নেতারা। বর্জন করে টিকে থাকা কঠিন, মন্তব্য বিশ্লেষকের। তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে আসবে বিদ্যুৎ। উত্তাল রাজধানীর বাড্ডা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ঢাকার মার্কিন দূতাবাসমুখী শত শত মানুষ। ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান পতেঙ্গা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে জানা গেছে। প্যারাশুটের মাধ্যমে 2 পাইলট বিমান থেকে নামতে পারলেও একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে বিমান ও নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস। পাইলট ছিল ওরা প্যারাশুট দিয়ে বাম দিয়ে বাইরে গেছে, বাইরে এরা পানিতে পড়ে গেছে। তারপরে এখানে 11 নম্বর ঘাটে সাম্পান আছে, ওরা যায় এর লোকগুলা উদ্ধার করছে। নামার সাথে সাথে প্লেনটা 1 সেকেন্ডও লাগে না, প্লেনটা নদীতে পড়ে গেছে। সবুজ বয়ের পাশে বিমানটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটু বয়ের ফেসে পড়ছে, একটু ফেসে পড়ছে বিমানটি। এটা আরেকটু যদি টাইমিং এ মিলতো তাহলে একটা যাত্রীবাহী শিপকে অ্যাক্সিডেন্ট করতে হইতো। আল্লাহ উদ্ধার করছে। আগুন লাগার কয়েক সেকেন্ড পরে বিমানটা এইদিকেই মোড় করছে। এইদিকে মোড় করার পরে যে নীলবয়াটা আছে, নীলবয়ার সামনের অংশের মধ্যে সামনে যায় 2 ভাগ হয়ে গেছে। এটা মানে ব্লাস্ট হয়ে 2 ভাগ হওয়ার পরে এক অংশ পড়ছে দিকে সামনে, আর এক অংশ পড়ছে দিকে পিছনে। আইসব্যাগ থেকে জানানো হয় প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিমান বাহিনী, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের দলগুলো ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। বিধ্বস্ত বিমানটিকে খুঁজতে কর্ণফুলী নদীতে তল্লাশি চালালে দুর্ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এখনো শনাক্ত করা হয়নি। এদিকে দুর্ঘটনার পর বন্দরের জাহাজ চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। নৌবাহিনী সোলার একটা মেশিন আছে, যা ওদেরকে অফিসার যেটা বলছে, সোলার মেশিন অলরেডি আসতেছে। আসলে ওরা আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর আমাদের টিম যায় ওটাকে শনাক্ত করবে। শনাক্ত করলে পরে ওনাদের প্রযুক্তি দিয়ে ওটা টাইনে নিয়ে চলে আসবে। দুর্ঘটনার পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। সরকারিভাবে স্বীকার করা না হলো সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হলো এই বিমান দুর্ঘটনায় একজন বৈমানিক নিহত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন। তবে সরকারিভাবে সেটি সত্যতা স্বীকার করা হয়নি, কিন্তু অসমর্থিত বিভিন্ন সূত্রে জানিয়েছে আমাদেরকে মূলত বিএনসি শাখা, অর্থাৎ আপনার যেখানে দুর্ঘটনাস্থল ছিল তার পাশে ছিল নৌবাহিনী হাসপাতাল, সেখানে তাকে ভর্তি করা হয়েছিল এবং আহত যিনি রয়েছেন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলত আপনারা জানেন যে এখানে দুর্ঘটনাস্থল, তার পাশে রয়েছে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি। মূলত জহুরুল হক ঘাঁটি থেকে বিমান প্রশিক্ষণ বিমানগুলো উড্ডয়ন এবং অবতরণ করে। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত, তারা দুজনেই কিন্তু প্যারাশুট দিয়ে এই লাফিয়ে পড়েন নদীর মধ্যে এবং বিমানটিও কিন্তু সাগরের নদীর মধ্যে, অর্থাৎ কর্ণফুলীর যে মোহনা সেখানে তারা পানিতে ডুবে যায়। এরপর স্থানীয় জনগণ মাঝিমালার এসে যে সুহান উইং কমান্ডার সুহান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত দুজনকে উদ্ধার করে তারা প্রথমে নেভি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর একজনকে নিয়ে যাওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। এর মাঝে একজনের মৃত্যুর কথা কিন্তু আমরা
সরকার যে বিভিন্ন সূত্র সেটা আমাদেরকে নিশ্চিত করলো। অফিসিয়ালি যে ঘোষণা দেওয়া সেই ঘোষণাটি এখনো দেওয়া হয়নি। আমরা আইএসপিআর সাথে যোগাযোগ করেছিলাম, তারা বলেছে তারা খবর নিয়ে আমাদেরকে জানাবে, এমনটি আমাদেরকে আইএসপিআর থেকেও জানানো হয়েছে। তবে যে একজন যে মৃত্যুর খবর সেটা কিন্তু এখনো সরকারিভাবে স্বীকার করা হয়নি। তবে আনঅফিসিয়ালি আমরা জেনেছি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, এখন তার যে মরদেহ সেটি প্রক্রিয়া চলছে। আর যে বিমানটি পড়েছে সেই বিমানটি কিন্তু কর্ণফুলী নদীর যে মোহনা তার পার্শ্ববর্তী যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল রয়েছে ঠিক তার বিপরীতে গিয়ে পড়েছে, এবং সেখানে নৌবাহিনী সহ অন্যান্য উদ্ধার যে সংস্থাগুলো আছে, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, তারা উদ্ধারের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। কারণ জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। চট্টগ্রাম বন্দরের যে জাহাজ চলাচলটা হয়ে থাকে কর্ণফুলী নদীর মোহনার হয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত, যে কারণে দুর্ঘটনার পরপরই কিছুক্ষণ কিন্তু জাহাজ চলাচল বন্ধ ছিল, পরবর্তী জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে বলে বন্দর সচিব ওমর ফারুক আমাদেরকে নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত দুর্ঘটনার যে কারণ সেটি আমরা দেখেছি যখন বিমানটি, অর্থাৎ আমি যেটা বলছি রাশিয়ার তৈরি বিমানটি YAK-130 গুন্দরা পরপরই বিমানটি অর্থাৎ সোজা পানির দিকে নেমে আসে, তখন কিন্তু যে দুই পাইলট ছিলেন উইং কমান্ডার সুহান এবং স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত, দুজনে প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়েন এবং দুজনে কিন্তু নদীতে পড়েছেন। আমরা দেখেছি কর্ণফুলী নদীতে পড়েছে। এর পরপরই স্থানীয় যারা মাঝিমাল্লা নৌকা যারা ছিল, স্পিডবোট ছিল, তারা দ্রুত ঘটনাস্থলে আসে এবং দ্রুত ঘটনাস্থলে আসে আসিম জাওয়াত এবং সুহানকে উদ্ধার করে। প্রথমে তাদেরকে কিন্তু নেভি যে পাশে যেহেতু জরুরি ঘাঁটি, তার পাশে নৌবাহিনীর বিএন ইশাকা ঘাঁটি রয়েছে, সেখানে যে হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। একজনকে দ্রুত চট্টগ্রাম সলমিলিত চিটাগং সেনাবাহিনীর নিবাসের সলমিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যাকে নৌবাহিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অবস্থা আমরা তার ভিডিও এবং তার ছবি দেখেছি, আসলে তার অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক এবং তাকে নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং দুপুর 12টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন, এমন একটি তথ্য আমরা পাচ্ছি। তবে সরকারি সূত্র এখন পর্যন্ত সে তথ্য নিশ্চিত করেনি। তবে বিমানটি কিভাবে দুর্ঘটনা করেছে বা বিমানটিতে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিন্তু বিমান বাহিনী অনুসন্ধান করছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে যেহেতু এই বিমানটি ধ্বংসবাসটি উদ্ধার করতে হবে এবং সেই ধ্বংসবাসী উদ্ধার হওয়ার পরে মূলত এই দুর্ঘটনার কারণটি অনুসন্ধান করে বা দুর্ঘটনার কারণটি জানা যাবে। যতটুকু আমরা প্রাথমিক অনুসন্ধান কিংবা প্রাথমিক যে তথ্য, কিন্তু যে ভিডিও আমরা দেখেছি এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম কর্ণফুলী নদীতে যে বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং দুইজনের কথা আহত এবং একজন নিহতের কথা বলা হচ্ছে, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায়। অন্য প্রসঙ্গ, শুরু হলো হজ যাত্রা। সকাল 7:20 419 যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই টুকরো সাদা কাপড়ে নিজেকে ঢেকে আল্লাহর ঘরের দিকে যাত্রা। বাংলাদেশ মিকাত অর্থাৎ ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান না হলেও মনের আকুতি নিয়ে ইহরাম বেঁধেছেন অনেকে। নিজেকে সঁপে দেওয়ার চূড়ান্ত নিয়তে রাসূলের শহরে যাত্রায় এ যেন এক মহা পবিত্র মিলন। হজের প্রথম দিনের যাত্রী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন অনেকে। মুসলিম জাহানের জন্য শান্তি নিয়ে আমার নিজের জন্য শান্তি, আত্মীয় স্বজন মা বাবা মারা গেছে, সবার জন্যই চাইবো। আল্লাহর ঘরে যাওয়া এটা যে কত বড় একটা নিয়ামত সেটা আমি বলে বোঝাতে পারবো না। মক্কা মদিনা আজকে যাওয়ার সুযোগ হয়েছে, তা আমি চাই যাব, বাংলাদেশের জন্য দোয়া করব। 419 জন হজযাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল 7:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। এর আগে ভোর রাত 4:05 409 মুসল্লিকে নিয়ে ছাড়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট। প্রথম ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী হজযাত্রীদের কোনো সমস্যা যেন না হয় তা দেখভালে নির্দেশনা দেন। অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন, তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে। কোনোভাবেই বিমান যাতায়াতের সময় সম্মানিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভেঙে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে। যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। হজের মূল নিবন্ধনকারীদের মধ্যে এখনো প্রায় 30,000 যাত্রীর ভিসা না হলেও হাব বলছে এ বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন হবে এবারের কার্যক্রম। ভিসার কোনো জটিলতা আর নাই এবং এ কারণে কোনো ফ্লাইট মিস হবে না, সকল ফ্লাইট ভালোভাবে যাবে। আগামী 10 জুন সবশেষ হজ ফ্লাইট দেশ ছাড়বে। এবছর বাংলাদেশ থেকে 85,257 জন মুসল্লির হজে যাওয়ার কথা রয়েছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশে হজের কার্যক্রম অনেকটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে মনে করেন হজযাত্রীরা। তবে হাজার হাজার মানুষের এই গণজমায়েতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে সেটি মোকাবেলা করেই এবারের এই মহাসম্মেলন সফল করতে চান তারা।
রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। আল্লাহর ঘরের মেহমানদের পদচারণা এখন মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প, এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই হজ যাত্রীদের যে পদচারণা সেই পদচারণায় বেশ মুখর হয়ে উঠেছে, এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু যে যাত্রী সেই যাত্রীদের উপস্থিতি বাড়ছে। আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে সেই আশকোনা হজ ক্যাম্পের ভেতরে আসলে কিছুক্ষণ আগে জোহরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা, এবং নামাজ পড়ার পরেই দুপুরের খাবার গ্রহণ করছেন এই মুহূর্তে। যদিও কিছুক্ষণ আগে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছেড়ে গেছে ৩৩০ জন যাত্রী নিয়ে, এবং এখন পর্যন্ত সকাল থেকে যদি বলি তাহলে মোট ৩টি ফ্লাইট ছেড়ে গিয়েছে। আমরা যদি একটু বলে থাকি তাহলে ভোর 4:05 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রথম ছেড়ে যায়, এবং এরপরে 7:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছেড়ে যায়। এভাবেই কিন্তু বলা যায় যে সারা দিনই থেমে থেমে নির্দিষ্ট বিরতি দিয়ে কিন্তু ফ্লাইট রয়েছে, এবং হজযাত্রীদের যেই সৌদি গমনের যে ব্যাপারটি সেটি আসলে এখানে আয়োজন করা হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে মোট হজযাত্রী রয়েছেন এবারে নিবন্ধনের মধ্যে, তাদের এই মধ্যে যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করছে, এবং বাকি যে দুটি এয়ারলাইন্স রয়েছে, বিশেষ করে বিমান বাংলাদেশ সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স, এই দুটি বাকি যে 50% এই দুটি এয়ারলাইন্স বহন করছে। এভাবে এবারের যে 3টি ফ্লাইট, সেই 3টি ফ্লাইটে আসলে মূলত হজযাত্রীরা সৌদি যাবেন, এবং একইভাবে এই 3টি ফ্লাইটে আবার তারা ফিরে আসবেন বাংলাদেশে। তো এখানকার যারা হজযাত্রী, যারা হজে গমনোচ্ছুক, তারা বলছেন যে আসলে এক জীবনে তাদের স্বপ্ন থাকে যে হজ করার জন্য। ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ, যারা সামর্থ্যবান রয়েছেন সেই সামর্থ্যবান মুসলিমদের জন্য হজ ফরজ রয়েছে, এবং সেই ফরজটি যারা পালন করতে উদ্যত হয়েছেন এবং পালনের জন্য তারা আসলে সৌদির উদ্দেশ্যে গমন করার যে সফলতা, সেই সফলতা দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন, এবং তারা বলছেন যে তারা পবিত্র মক্কা নগরীতে যাবেন, এবং সেই মক্কা নগরীতে গিয়ে তারা আসলে আল্লাহ এবং তার রাসূলের যেই রওজা, সেই রওজা আল্লাহ রাসূলের রওজা দর্শন করবেন, পাশাপাশি আল্লাহর ঘর দর্শন করবেন, এবং নিজের পাপের জন্য যেই ক্ষমা, সেই ক্ষমা চাইবেন, পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় তারা দোয়া করবেন, এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। পাশাপাশি ফিলিস্তিনে যে নির্যাতিত মানুষ রয়েছে, যে বর্বরতার শিকার হচ্ছে ইসরায়েলের, সেই ফিলিস্তিনিবাসীদের জন্য কিন্তু তারা আসলে দোয়া চাইবেন, যাতে করে সেই বর্বর ইসরায়েলের হাতে তারা যেন আসলে তার হাত থেকে যেন মুক্তি মেলে। তো সব মিলে বলা যায় এই মুহূর্তে রাজধানী আশকোনা হজ ক্যাম্প বেশ মুখরিত হয়ে উঠেছে। বিকাল 4টার পরে আরও একটি ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। তো এই ছিল আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। জাতীয় নির্বাচনের পর উপজেলাতেও ভোট বর্জন করেছে বিএনপি, তবে গতকালের নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত 7 নেতা। এদিকে দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন জনগণের এই সরকারের উপর আস্থা হারিয়েছে বলেই কোনো নির্বাচনেই যাচ্ছেন না তারা। কেন্দ্রীয় সিদ্ধান্তে অংশ নেয়নি দলটি। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারাই নির্বাচনে অংশ নেবেন তাদের বিরুদ্ধে কঠোর হবে বিএনপি। আহমেদ সালেহিনের রিপোর্ট। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বয়কটের ঘোষণা দিয়ে মাঠ থেকে সরে যায় দলটি। বুধবার প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই এ নিয়ে বেশ সরব দলটির সিনিয়র নেতারা। উপজেলা নির্বাচনে অংশ নেয়া নিয়ে আগের যুক্তিতেই অনড় রয়েছেন বিএনপির নেতারা। বলছেন একতরফা নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না বলেই সব নির্বাচনই বর্জন করছেন তারা। অবশ্যই প্রশাসনের নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়াটি কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এবং এই নির্বাচন প্রক্রিয়ার উপরে মানুষের আস্থা নেই। আমাদের এই নির্বাচনটি বর্জন করার পেছনে এই একটি উদ্দেশ্য, যে আমরা এই সরকারকে বুঝিয়ে দিতে চাই এই নির্বাচন ব্যবস্থাটি আসলে বিশ্বাসযোগ্য নয়। বিএনপি সবসময় নির্বাচনে যেতে চায়, এবং আমরা মনে করি যে নির্বাচন ছাড়া তো ক্ষমতায় যাওয়ার কোনো রাস্তাও নেই। নির্বাচন কমিশন এবং এই সরকারের উপর থেকে আমাদের আস্থা উঠে গিয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, কারণ যে নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না সেই নির্বাচনে যাওয়া অর্থহীন। এ কারণেই বিএনপি এই উপজেলা নির্বাচন বয়কট করেছে। তবে নানা যুক্তিতে দলের যারাই অংশ নিচ্ছেন উপজেলা নির্বাচনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে বিএনপি। পরের 3 ধাপেও যদি কেউ অংশ নেন তাদের পরিণতিও একই হবে, এমনটা হুঁশিয়ারি ছিল দলটির নেতাদের। নির্বাচনে যারা অংশ নিচ্ছে এরা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা নয়, দলের অতি ক্ষুদ্র একটি অংশ। কিন্তু এই নির্বাচনে যারা যাবে তারা পরবর্তীকালে পস্তাবে,
কারণ এদের নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিএনপি আওয়ামী লীগ কাউকে কোনো স্পেস দেবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার বক্তব্যটিকে ভিন্নমত থাকবে, কিন্তু যখন সার্বিক একটি সিদ্ধান্ত হবে সেটা কিন্তু মেজরিটি বেসিসে সিদ্ধান্ত নিতে হবে। কাজেই বিএনপির ভেতরে মেজরিটি ভেবেছে যে এই নির্বাচন যে অর্থহীন এবং একটি নিয়ন্ত্রিত নির্বাচন, একটা সাজানো নাটক, সেখানে না যাওয়াটা সবার জন্য, দেশবাসীর জন্য মঙ্গলজনক হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও নির্বাচন বর্জন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। এই নির্বাচনে মানুষের কোনো উৎসাহ উদ্দীপনা নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দিল্লি কাছে, বেজিং দূরে। নির্বাচনের পর দ্বিপাক্ষিক সফরে তাই প্রধানমন্ত্রী আগে যাচ্ছেন ভারতে। দুপুরে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত, সায় আছে সরকারেরও। এছাড়া নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক সম্মতি পেয়েছে ঢাকা। চলছে ভারতের লোকসভা নির্বাচন। 4 জুন নতুন সরকার গঠন হবে দেশটিতে। এরই মাঝে ঢাকা সফর করছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি। সেখান থেকে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতের শীর্ষ কূটনীতিক। ঘণ্টাখানেকের আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ নানা ইস্যু। ভারত না চীন, সরকারের অগ্রাধিকারের জায়গায় কে, এমন প্রশ্নের সম্পূরক হয়ে উঠেছে নির্বাচনের পর জুলাইয়ে কোথায় আগে সফর করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বললেন, দিল্লি কাছে, বেইজিং একটু দূরে। দিল্লি তো আমাদের কাছে, বেইজিং একটু দূরে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা তিস্তার পানি বন্টন। উত্তরের মানুষের জীবনমান উন্নয়নে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল চীন। ভারতের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, তিস্তা বহুমুখী প্রকল্পে এখন অর্থায়ন করতে চায় ভারতও। ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে, এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। এদিকে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক অনাপত্তি মিলেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেজ কমিটিতে যাবে। এছাড়াও ভারতের ভিসা প্রক্রিয়া সহজকরণ এবং সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয় সৌজন্য সাক্ষাতে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ, সরাসরি যাচ্ছে তার কাছে। খুবই সংক্ষিপ্ত একটি সফরে, প্রায় 21 ঘন্টার একটি সফরে ভারতের পররাষ্ট্র সচিব গতকাল সন্ধ্যায় ঢাকায় অবতরণ করেন এবং আজকে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এখন তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আছেন। তবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ ঘণ্টাব্যাপী, সেখানে কিন্তু নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর প্রথম সফর কোথায় হবে সেটি নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা ছিল এবং পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, একটি ইঙ্গিত দিলেন যে দিল্লি বাংলাদেশ থেকে কাছে, তাই দিল্লিতেই হয়তো আগে সফরটি হবে এবং পরবর্তীতে বেইজিংয়ে প্রধানমন্ত্রী সফর করবেন। এবং যতটুকু জানা যায় যে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করতেই কিন্তু মূলত বিনয় কোয়াত্রার বাংলাদেশ সফর। এছাড়াও কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সংকটটি, তিস্তার পানি বন্টন, সেই বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং আমরা জানতাম যে 2022 সাল থেকে কিন্তু, কিংবা তারও আগের থেকে চীন একটি প্রকল্প নেওয়ার কথা এবং প্রস্তাবও সরকারকে দিয়েছিল। সেখানে যে পানি সংকট, সেটি মোকাবেলা করার জন্য বৃষ্টির পানি ধরে রেখে, এবং সেই প্রকল্পেও কিন্তু এখন নতুন করে দেখা যাচ্ছে যে ভারত তাদের আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে। অর্থাৎ চীনের সঙ্গে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেই প্রতিদ্বন্দ্বিতায় এখন ভারতও যুক্ত হয়েছে, ভারত আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে নিজেদের
নিজেদের স্বার্থ সেটা রক্ষা করে কিন্তু সেই প্রকল্পটি হতে পারে। এবং এছাড়াও দুই দেশের মধ্যে যে যোগাযোগ সেটি বৃদ্ধির ক্ষেত্রে একটি আলোচনা হয়েছে এবং পাশাপাশি নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ইতিমধ্যে একটি চুক্তি রয়েছে এবং সেটি ভারতের ভূমির মধ্যে দিয়ে আসতে হবে, অর্থাৎ ভারতের উপর দিয়ে আসতে হবে। সেটি নিয়ে এক ধরনের সম্মতির ঘাটতি ছিল, সেটিও কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সম্মতি পেয়েছে বলে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া যেটি দীর্ঘ হয় সেটি সহজকরণ এবং সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পরে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে কি এই 21 ঘন্টার সফরে আরও কি কি ফলাফল আসলো। তো এই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ফিলিস্তিন ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ঢাকায়। বিক্ষোভ মিছিল নিয়ে শত শত মানুষ ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে শাহজাদপুরের রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি তোলেন তারা। হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা, চোখে মুখে ক্ষোভ আর দ্রোহের আগুন। ঢাকার রাজপথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিক্ষুব্ধ জনতা। স্লোগানে স্লোগানে নির্যাতিত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গণহত্যা বন্ধের দাবি। দুপুর 12টার দিকে শুরু হয় প্রতিবাদী মিছিল, উদ্দেশ্য ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে, ফিলিস্তিনের পক্ষে আছে। জানাতে চাই যে বাংলাদেশের মানুষ ধিক্কার জানায়। একদম জেনোসাইড হচ্ছে, সেখানে তারা নির্চুপ, বরঞ্চ তারা সহায়তা করছে। মিছিলটি আমেরিকান দূতাবাসের দিকে এগিয়ে যেতেই পড়ে পুলিশি বাধায়। এ সময় রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্দোলনকারী সকল মানুষের প্রতি সংহতি জানিয়ে আমেরিকার ভূমিকার নিন্দা জানান তারা। বলেন, মুখে মানবতার কথা বললেও গণহত্যায় মদত দিচ্ছে আমেরিকা। আমেরিকার যে সমর্থন আছে সেই সমর্থনকে আমেরিকার দ্রুত বন্ধ করতে হবে। মিছিল আর সামনে এগোতে না পারায় সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভে বক্তব্য দেন আয়োজকরা। সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সারা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন। মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। এ সময় পুলিশ জানায় নিরাপত্তাজনিত কারণে আটকে দেয়া হয় মিছিল। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করার তাই করেছি। ইসরায়েলি আগ্রাসন বন্ধে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হলেও পাঠ্য বইয়ে আছে হাইড্রোজেন আর পানি মিলে হয় পানি। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা জীবনের গতিশীলতা বাড়ালেও বলা হয়েছে প্রগতিশীলতা বাড়াতে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 31 বইয়ে এমন 147টি উদ্ভট ভুলের সন্ধান মিলেছে। এসব ভুলের সংশোধনী স্কুল পর্যায়ে পাঠাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে শিক্ষাবর্ষের অর্ধেক সময় পার হওয়ার পর ভুলের সংশোধনী প্রকাশকে দায়িত্বহীনতার পরিচয় বলছেন বিশেষজ্ঞরা। শাকির আহমেদের রিপোর্ট। পাঠ্য বই শিক্ষার্থীদের কাছে তা যেন বাইবেল। তবে পাঠ্যপুস্তক যখন ভুলে ঠাসা থাকে তখন এই উদাহরণ যেন অর্থহীন হয়ে যায়। চলতি শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 162 নম্বর পৃষ্ঠা। মানবদেহের গুরুত্বপূর্ণ অংশ কিডনির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 1012 সেন্টিমিটার। প্রকৃতপক্ষে তা হবে সর্বোচ্চ 12 সেন্টিমিটার। হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ার ফল পানি হলেও 93 পৃষ্ঠায় বলা হয়েছে হাইড্রোজেনের সাথে পানি মেশালে নাকি পানি হয়। আর 125 পৃষ্ঠায় আছে প্লাটিপাস মেরুদণ্ডী প্রাণী হলেও ডিম পাড়ে। আর 136 পৃষ্ঠায় বলা হয়েছে কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার ছেদবিন্দু বাংলাদেশে পড়েছে, পশ্চিমের জায়গায় পূর্বে হবে। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 121 নম্বর পৃষ্ঠায় দুটি ছবির মধ্যে বামে লিওনার্দো দা ভিঞ্চির ছবি থাকলেও ক্যাপশনে বলা হয়েছে বামে মোনালিসার ছবি। 23 নম্বর পৃষ্ঠায় প্রথিতযশা প্রকৌশলী ফজলুর রহমান খানের মৃত্যুর সাল ভুল দেয়া হয়েছে। আর নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 179 পৃষ্ঠায় বলা হয়েছে প্রগতিশীলতা বাড়াতে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ব্যায়ামের পদ্ধতি নিয়ে ট্রাইসেপস ডিপস নামে একটি পদ্ধতির কথা বলা হলেও তা আসলে হবে ট্রাইসেপস ডিপস।
প্রতি বছরই পাঠ্যপুস্তকে মৌলিক ও বড় ধরনের ভুল পাঠ্যপুস্তকের প্রতি শিক্ষার্থীদের আস্থা নষ্ট করবে বলে মনে করেন শিক্ষা বিশেষজ্ঞরা। ভুল যেটা রয়ে গেছে টেক্সট বুকে, শিক্ষার্থীদের অধিকাংশই শিখছে সেই ভুলটাই। এটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা। মাইনর কিছু ভুল হতে পারে, যেমন আমরা বলি ছাপাখানার ভুল, কোনো একটা ছাপার অক্ষরে, বানানে, শব্দে ভুল হতে পারে, কিন্তু কন্টেন্টের মূল জায়গায় ভুল হবে, কনসেপচুয়াল ভুল হবে, এটা মোটেই অ্যাকসেপ্টেবল না। ইতোমধ্যেই ভুলের সংশোধনী স্কুল পর্যায়ে পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আমরা চেষ্টা করেছি যেগুলো একেবারেই এমন ভুল যে ভুলগুলো ভুল শেখা হবে সেরকম তালিকাটা তৈরি করছি। আগামী বছর থেকে ভুলের সংখ্যা কমিয়ে আনতে আগে ভাগেই বই রচনা, সংশোধন ও পরিমার্জন প্রক্রিয়া শুরু করতে চায় এনসিটিবি। আমাদের যে বিশেষজ্ঞরা তারাও প্রত্যেকটা বই একেবারে। শাকিন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডলার রেট বাড়ায় আমদানিতে প্রভাব না পড়লেও রপ্তানিতে ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। যেহেতু আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে, তার সাথে সাথে আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট পড়বে এটা, যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে যাবে। ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে, কিন্তু এটা করা হয়েছে যেহেতু আমাদেরকে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে আনতে হবে, তার জন্য এটা করা হয়েছে। আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক এই ফিগার একটা দিয়েছে, কিন্তু আমরা যখন ওদেরকে জিজ্ঞাসা করেছি যে তোমাদের বেসিসটা কি, তোমাদের মানে এই যে ডেটা তুমি বলছো সে ডেটার কিন্তু ভিত্তিটা কি, সেটা আমরা কিন্তু পাই নাই। সড়ক মহাসড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও বাস্তবায়নকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন তারা। রাশেদ বাপ্পির রিপোর্ট। দেশে যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির সঙ্গে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যানবাহনের গতি। উন্নত প্রশস্ত সড়কে লাগামহীন বিভিন্ন গাড়ির ছুটে চলা এখন যেন নিয়মে পরিণত হয়েছে। এক ধরনের অসুস্থ প্রতিযোগিতার মধ্যে বন্দী হয়ে পড়েছেন চালক, এমনকি যাত্রীরাও। সেই সঙ্গে বেড়েই চলেছে দুর্ঘটনাও। এমন বাস্তবতায় দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়ক মহাসড়কে দুর্ঘটনার হ্রাস টানতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিল সরকার। গত 5 মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা মোটরযান গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা 2024 অনুযায়ী জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, মিনিবাস ঘণ্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে চলবে। মোটরসাইকেলের ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার, জাতীয় মহাসড়ক ও জেলা সড়কে 50 কিলোমিটার এবং সিটি কর্পোরেশন এলাকায় গতি রাখতে হবে 30 কিলোমিটার। সড়ক মহাসড়কে প্রবর্তিত নতুন এই গতিসীমাকে সাধারণ যাত্রীরা স্বাগত জানালেও চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, বিশেষ করে মোটরসাইকেল চালকদের। নতুন নীতিমালা অনুযায়ী উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার মধ্যে মোটরসাইকেলের জন্য বেঁধে দেয়া সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটারকে অযৌক্তিক বলছেন বাইকাররা। যানবাহনের গতিসীমা সম্পর্কে আপনি কিছু জানেন? 40-50-এর ভিতরে চালানো নিয়ম হয়, কিন্তু এমনি যে নতুন করে কোনো আইন করছে কিনা সেটা আমি জানি। এটা অযৌক্তিক। আমি 40 কিলোমিটার স্পিডে গেলে আর এমনি অন্য গাড়িতে যানবাহনে গেলে তো একই কথা, তাহলে আমার মোটরসাইকেল চালে লাভ কি? আমাদের মোটরসাইকেল একটু স্টার্ট দিলে আপনার 40-50 উঠা যায়, আপনি এত কমের মধ্যে কিভাবে চালায়? 5-40-এ যায়, আমাদের 30-এ দেয়, তা আমাদের খুব ক্ষতি হবে, কারণ আমাদের তো হালকা একটা যানবাহন। আমরা যারা যাত্রী, সাধারণ যাত্রী হয়ে থাকি, আমরা চাই যে কত দ্রুত আমি ওখানে পৌঁছতে পারি। স্পিড ফিক্সড করে দেওয়া তো অবশ্যই ভালো হয়েছে। এদিকে দুর্ঘটনার লাগাম টানতে গতিসীমা কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। মোটরসাইকেল গতিসীমা 30 এবং অন্যান্য ভেহিকেল গতিসীমা তো 40, সেই জায়গাতে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, বাট এটা আমাদের সেটটা করা হয়েছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ধরেই। এখন যেটা আমাদের করতে হবে সেটা ইঞ্জিনিয়ারিং ট্রিটমেন্ট প্রদান করা, যাতে কিনা আমরা এটা মানাতে পারি, এডুকেশন বৃদ্ধি করা, অ্যাওয়ারনেস বৃদ্ধি করা এবং এনফোর্সমেন্টটাকেও বৃদ্ধি করা। শুধু গতিসীমা নির্ধারণই মূল কথা নয়, সব যানবাহনকে নিয়মের মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকটা দেরিতে হলো সড়ক মহাসড়কে যানবাহনের গতিসীমা তার আইনি ভিত্তি পেয়েছে ঠিকই, কিন্তু দেশ জুড়ের বাস্তবায়নকে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই নীতিমালা আইন প্রয়োগ করে অশুদ্ধ ব্যক্তির অর্থ উপার্জনের পথ যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
আগের অস্থিরতা অনেকটাই কেটে গেছে, এখন ড্রেসিং রুমের পরিবেশ ভালো, তাই স্বস্তিতে ক্রিকেটাররা। এমনটাই দাবি টাইগার পেসার তাসকিন আহমেদের। তিনি আরও বলেন, জিম্বাবুয়ের সিরিজ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ যে যেখানেই খেলেছে বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেছে। টিমের কালচার খুব ভালো আছে এবং অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই, কন্ডিশন, অপোজিশন, কার সাথে খেলতেছি, কখন খেলতেছি। তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতে নামি সেটা দিই, ইভেন বিপিএলও যখন খেলতে নামি ভালো খেলারই চেষ্টা করি। মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক, সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি 5-10% ইমপ্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারবো এবং আমাদের স্টাফটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে আছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মক্কার পথে যাত্রা, 419 যাত্রী নিয়ে জেদ্দায় গেল বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। মুসল্লিদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান ধর্মমন্ত্রীর। উত্তাল রাজধানীর বাড্ডা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ঢাকার মার্কিন দূতাবাসমুখী শত শত মানুষ। ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন নাবিলা সোহার। ধন্যবাদ মৌসুমী। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।